ওকে ভাই, আমরা ক্লাসটা শুরু করি। প্রথমত যে টপিকটা যে কারণে আপনারা IELTS স্কোর মিস করতে পারেন, ওকে, এটা নিয়ে আমরা কথা বলবো। এটার একটা প্রধান এবং প্রথম কারণ, এটা নিয়ে কেন কথা বলছি, এটা নিয়ে কথা বলার একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা যদি না জানি আসলে IELTS আমরা কোন কোন কারণে আমরা আমাদের স্কোরটা মিস করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য স্কোর করাটা একটু ডিফিকাল্ট হলেও হয়তো হতে পারে। ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজন যে কারণে আমরা IELTS মিস করবো, এটার আগে আমরা একটু বলি যে আমরা ক্লাসটাকে কীভাবে ডিভাইড করেছি। প্রথমত আমরা যে কাজটা করবো আমাদের এই ক্লাসে আজকে, প্রথমে আমরা একটু শেখার চেষ্টা করবো যে আচ্ছা আমরা কেন আসলে IELTS স্কোর মিস করতে পারি, বা অনেক স্টুডেন্ট কেন মিস করছে। কারণ আপনারা যদি বিভিন্ন গ্রুপে যেয়ে থাকেন, আপনারা দেখবেন যে লট অফ স্টুডেন্ট ইজ মিসিং দেয়ার ডিজায়ার স্কোর অ্যাটলিস্ট ইন ওয়ান মডিউল। আর সেটা আসলে কেন হচ্ছে, সো ফার্স্ট জব ফর আস ইজ টু লার্ন দ্যাট, এটা আমরা শিখবো। এরপর আমরা যেটা চেষ্টা করবো, আমরা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো, একটা সলিউশন বের করে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো যে আচ্ছা ঠিক আছে, এটা তো একটা বড় সমস্যা, এটাকে আমরা সলভটা আসলে কিভাবে করতে পারি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড জব। ভিডিওটা অফ করে রাখার চেষ্টা করবো, বেটার হবে, আপনিও কমফোর্টেবল ফিল করবেন, আমরাও কমফোর্টেবল ফিল করবো সবাই। অলরাইট, নাইস ওয়ান। ওকে, অ্যান্ড ফাইনালি আপনাদের কোয়েশ্চেন নিব, বা আপনাদের জন্য একটা, যারা এখানে জয়েন করেছেন তাদের জন্য একটা ডিসকাউন্ট অ্যানাউন্সমেন্ট থাকবে। অলরাইট, চলেন এটা একটু শেখার চেষ্টা করি। IELTS স্কোর মিস করার প্রথম কারণ হচ্ছে কি ভাই, নট টু নো হাউ IELTS ওয়ার্কস। কি বললাম ভাই? নট টু নো হাউ IELTS ওয়ার্কস, মানে IELTS আসলে কিভাবে কাজ করছে এটা যদি আপনি না জানেন, তাহলে এখানে আপনি ফেল করবেই। ফেল মিনস আপনি আপনার ডিজায়ার করতে পাবেন না। আপনি একটু চিন্তা করুন, যে কোনো জায়গায় আপনি যদি না জানেন জিনিসটা কীভাবে, আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, আপনি যদি না জানেন এটা আসলে কীভাবে কাজ করে, ইন্ডাস্ট্রিটা কীভাবে কাজ করে, এটার প্রত্যেকটা জিনিস কীভাবে কাজ করে, সেটা যদি আমরা না দেখি, তাহলে কিন্তু ওখানে আমাদের সাকসেস হওয়াটা একটু ডিফিকাল্ট। সেম কেস গোজ ফর IELTS, যে আমরা জানি না IELTS কীভাবে কাজ করে। আমি লাস্ট একটা ক্লাসে কথা বলছিলাম অ্যাবাউট রিডিং নিয়ে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, যদিও আজকে রিডিংয়ের ক্লাস করবো না আমরা। রিডিংয়ে আপনারা জানেন কি কয়টা ওয়ার্ড রিডিংয়ে আপনার থাকে? আপনাদের টোটাল 3টা আর্টিকেল, রাইট? আর্টিকেল নং 1, আর্টিকেল নং 2 এবং আর্টিকেল নং 3। আপনার 4টা মডিউল, রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং। সো রিডিং একটা মডিউল আপনাদের, এই মডিউলে আপনাদের 3টা আর্টিকেল থাকে। এখানে 3টা আর্টিকেল মিলে টোটাল কত ওয়ার্ড আপনাদেরকে আসলে হ্যান্ডেল করতে হয় জানা আছে কারো? বলি, কারো জানা থাকলে, ধারণা থাকলে, কয়টা ওয়ার্ড আসলে আমাদেরকে রিডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে হ্যান্ডেল করতে হয়? কেউ জানি না? ধারণা করে বলেন, জাস্ট টেক এ গেইজ। বলছি না কারণ ভুল করতে চাচ্ছি না, তাই তো? যে ভুল না করতে চাওয়া, এটাও একটা বড় প্রবলেম কিন্তু আমাদের। 1500 ওয়ার্ড না, আরও বেশি ভাই, আরও বেশি 1500 ওয়ার্ড না। ক্যালকুলেটর কাজে লাগবে, দেখাবো। টোটাল ইন অ্যারাউন্ড 3500 ওয়ার্ড ভাই, বুঝতে পারছি? মানে কোশ্চেন টোশ্চেন সব কিছু যদি আপনি মিলান, তাহলে 3000 ওয়ার্ডের উপরে আপনি একটা রিডিং টেস্টে পাবেন, কোশ্চেন টোশ্চেন থেকে শুরু করে সব কিছু। আপনি জাস্ট আজকে এই ক্লাসটা শেষের পরে একটু গুনে দেখেন, দ্যাট উইল বি দ্য কেস, যে 3500 মতো ওয়ার্ড আপনাকে হ্যান্ডেল করতে হবে, 3000-এর বেশি ওয়ার্ড। ঠিক আছে, এক একটা আর্টিকেলে প্রায় 2-3টা আর্টিকেল মিলে এক একটা আর্টিকেল 800, 900, 1000 পর্যন্ত ওয়ার্ড থাকে। এরপরে কোশ্চেন তো অনেক আছেই, সব কিছু মিলিয়ে ইনস্ট্রাকশনস আছে, সব কিছু মিলিয়ে দেখবেন যে ইন অ্যারাউন্ড 3500 ওয়ার্ডস। এবং আপনার রিডিং আসলে সময় থাকে কত? আপনার রিডিং মডিউলে টাইম হচ্ছে 60 মিনিট, তার মধ্যে 5 মিনিট বাদ দিতে হয়, কারণ আপনার রিডিং অ্যান্সারগুলো ট্রান্সফার করতে হয়। তো 40টা অ্যান্সার লিখতে যদি আমি 5 মিনিটসও ধরি, তাও আপনি 55 মিনিটস আসলে টাইম পাবেন। এটাকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই, দেখুন আপনারা এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো করেন না, তাহলে 3300 ওয়ার্ডস, দ্যাট হোয়াট ইউ গেট। এর বেশি আপনি পাবেন না, এই সেকেন্ড আপনি সময় পাবেন। সো এত সেকেন্ডে আপনাকে প্রায় 1 সেকেন্ডে প্রায় একটা করে ওয়ার্ড আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ডিফিকাল্ট ইট ইজ? কখনো ভেবে দেখেছি IELTS নিয়ে এরকমভাবে রিডিংয়ে? তো রিডিংয়ে এটা অবধারিত যে আপনি আসলে প্রত্যেকটা ওয়ার্ড পড়তে পারবেন না। এই যে আমরা বলি যে আমরা সময় গোলাতে পারছি না, কারণ আপনি প্রত্যেকটা ওয়ার্ড পড়ার চেষ্টা করেন, এবং আপনি এমন কোনো ওয়ে বের করেন না যার মাধ্যমে আপনি চেষ্টা করবেন যে আচ্ছা আমি সবগুলো ওয়ার্ড পড়বো না, আমার যেখানে যেখানে পড়া দরকার আমি সেখানে পড়বো। হ্যাঁ, বা আমাকে কত ওয়ার্ড আসলে টোটালি পড়তে হবে আমাকে একটা ভালো স্কোর করতে হলে, বা আমার যে স্কোরটা দরকার সেটা করতে হলে, সেটা হয়তো 2500 ওয়ার্ড। আচ্ছা 2500 ওয়ার্ড তো আমাকে নিয়ে কাজ করতে হবে, তাহলে আমি কোন 1000 ওয়ার্ড, কোন 800 ওয়ার্ড আমি বাদ দিব? দিস আর দ্য থিংস ইউ নিড টু রিসার্চ। এই জিনিসগুলো কিন্তু আমরা করি না একদমই। এটা গেল রিডিংয়ের কথা। তো রিডিংটা যেভাবে কাজ করে, রাইটিংটা দেখা যাচ্ছে যে একটু অন্যভাবে কাজ করে। ঠিক আছে, সাপোজ রাইটিং মডিউলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, রাইটিং মডিউল আমাদেরকে কত ওয়ার্ড লিখতে হয়? রাইটিং আপনাদের কি থাকে? একটা টাস্ক 1 থাকে, একটা টাস্ক 2 থাকে, কারেক্ট? টাস্ক 1 আপনাদের তারা বলে যে অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস লেখার জন্য, টাস্ক 2তে তারা বলে যে অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস লেখার জন্য। সো আপনারা একটু বেশি লিখেন, আপনারা হয়তো এখানে 180 ওয়ার্ড লিখেন, আর 250তে হয়তো আপনারা 280 ওয়ার্ডস লিখেন, এই তো।
এর বাইরে কিন্তু তেমন কিছু না। মোটামুটি আপনি এভাবেই লিখেন। এটাকে যদি আপনি অ্যাড আপ করেন তাহলে কত হয়? 440 কত ওয়ার্ড হয়? জাস্ট কাউন্ট করেন। যারা ম্যাথে ভালো আছেন, 180 প্লাস 280 460 ওয়ার্ডস, কারেক্ট? 460 ওয়ার্ডস। তো মোটামুটি 460 ওয়ার্ডস থেকে ধরেন আমি আরও বেশি ধরলাম 500 ওয়ার্ডস। এই ওয়ার্ডস আপনাকে হচ্ছে পরীক্ষার হলে হ্যান্ডেল করতে হবে, কারেক্ট? মানে এই ওয়ার্ডগুলো আপনাকে লিখতে হবে। আপনারা যারা বাসায় একটু রাইটিং প্র্যাকটিস করেন, আমাকে বলেন তো কার কার এই প্রবলেম আছে যে টাইমলি শেষ করতে পারি না লেখা? এই প্রবলেমগুলো কার কার আছে? যখন লিখি তখন টাইমলি লেখাটা শেষ করতে পারি না। কারো নাই কি প্রবলেম? আরে বলেন বলেন বলেন, আমার বলেন না। আনা তো কিছু বলেন ভাই। প্রবলেম থাকলেও বলেন, না থাকলেও বলেন, তাই না? অনেকেরই আছে, অনেকে হাত তুলতেছেন। ওকে, তো টাইমলি লেখাটা শেষ করতে পারি না, তাই না? এই প্রবলেমটা মোটামুটি আমাদের সবার আছে। এখন একটা জিনিস করেন তো, আপনার হাতে যদি পেন থাকে বা একটু চিন্তা করেন, আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটা লিখতে আপনার আসলে কত সময় লাগে? আন্ডারস্ট্যান্ড ভাই, সাউন্ডটা একটু মিউট করে ফেলবো প্লিজ। আন্ডারস্ট্যান্ড এই ওয়ার্ডটা আপনি একটু লিখে দেখেন, মুখে টাইমটা গুনে দেখেন, সেকেন্ড গুনে দেখেন যে আপনার কত টাইম লাগবে। দেখবেন যে আপনি 3-4 সেকেন্ডে লিখে ফেলবেন, বা ম্যাক্সিমাম 5, এর বেশি কিন্তু আপনার লাগবে না, তাই না? দেখুন 5 সেকেন্ডসের মতো সময় লাগতেছে। আপনি কিন্তু পরীক্ষায় যদি কিন্তু এর থেকে ছোট ছোট ওয়ার্ড লিখবেন, যেমন আপনি ইজ লিখবেন, টু লিখবেন, এ লিখবেন, এগুলো কিন্তু ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। তাহলে এগুলো লিখতে কিন্তু 1-2 সেকেন্ডের বেশি সময় লাগবে না, 2 সেকেন্ড লাগবে, 3 সেকেন্ড লাগবে, তাই না? সো পরীক্ষা আমরা আন্ডারস্ট্যান্ড থেকে অনেক ছোট ছোট ওয়ার্ড আমরা পরীক্ষার হলে কিন্তু লিখবো। ইজন্ট দ্যাট রাইট? তাহলে দেখেন, এখন যদি আপনি ক্যালকুলেট করেন, তার মানে আপনার বোঝার কথা একটা ওয়ার্ড লিখতে আপনার কখনোই 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তাহলে আমাদের 460 ওয়ার্ড লিখতে আসলে আমাদের কত সময় লাগা উচিত ছিল? 460 ওয়ার্ড লিখতে তাহলে আমাদের লাগা দরকার ছিল 5 দিয়ে যদি 2300 অ্যান্ড এটাকে যদি আমরা 60 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের মোটামুটি আন্ডার 40 মিনিটস আমাদের রাইটিংটা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে আমরা 1 ঘন্টায়ও শেষ করতে পারি না। কেন ভাই? রিজন কি? এটা বের করতে হবে না? রিজনটা কি? মেইন কথা হচ্ছে যে তার মানে আমাদের সময়টা বেশি লাগছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম, তাই না? সময়টা আমাদের বেশি লাগছে। কেন সময় বেশি লাগছে ভাই? আপনার সময় বেশি লাগছে, আপনি চিন্তা করতে হচ্ছে অনেক বেশি। দেখেন, প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে, তাহলে কি আপনি সলিউশন পাবেন। কেন চিন্তা করতে হচ্ছে? বিকজ ইউ ডোন্ট নো হোয়াট টু রাইট। আপনি বসে বসে চিন্তা করতেছেন যে কি লিখবো, কারণ আপনি জানেন না কি লিখবেন। দেন হোয়াট ইউ নিড আফটার দ্যাট, ইউ নিড টু জেনারেট আইডিয়াস। এই যে আসছে যে সবাই সবসময় বলে যে আমরা আইডিয়া জেনারেট করতে পারি না, কথাটা সত্যি না। সত্যি হচ্ছে যে আমরা কি লিখবো বা আমরা কি নিয়ে কাজ করব বা কি নিয়ে আমরা বলবো, সেই সম্পর্কে আমাদের নলেজটা নেই। এটা হচ্ছে প্রবলেম, তাই না? তো এই যে যখন আপনি আইডিয়া জেনারেট করতে যান, দ্যাটস রিকোয়ার্স টাইম, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য টাইম। সময় তো নেই। এখন আজকে আমরা এমনভাবে শেখার চেষ্টা করবো, আমরা রাইটিং টাস্ক 1 নিয়ে একটু কাজ করি চলেন আজকে, যে আমরা দেখবো যে সময় কিভাবে না ইউজ করে, সময় তো কত কম সময়ে আমরা আসলে রাইটিং টাস্ক 1টা লিখতে পারি এবং একটা ভালো প্রপার একটা রাইটিং টাস্ক 1 লিখতে পারি। রাইটিং টাস্ক 1-এ কি আছে? রাইটিং টাস্ক 1 আপনাদের কয়েকটা জিনিস আছে। প্রথমত টাস্ক 1-এর ক্ষেত্রে গ্রাফ আছে আপনাদের। গ্রাফে 4টা ধরন আছে। একটা হচ্ছে বার চার্ট, একটা হচ্ছে পাই চার্ট, একটা হচ্ছে লাইন গ্রাফ, আর একটা হচ্ছে টেবল। এই চারটা টাস্ক 1 আপনার গ্রাফে আছে। আচ্ছা, ভালো কথা। এরপরে ফ্লো চার্ট আছে। ফ্লো চার্টে কি আছে? ফ্লো চার্টে আছে ম্যাপস আছে, এরপর ডায়াগ্রাম আছে, তাই না? এই 4টা জিনিস আছে মোটামুটি আমাদের। এখানে 4টা, এখানে 2টা। তো গ্রাফ, আজকে আমরা একটু গ্রাফ নিয়ে কথা বলবো, স্পেশালি লাইন গ্রাফ নিয়ে, বাট গ্রাফ নিয়ে মোটামুটি আমরা আজকে কথা বলার চেষ্টা করবো এবং ট্রাই করবো যে গ্রাফটা আপনাকে এমনভাবে শিখিয়ে দেওয়ার যাতে করে আপনি পরীক্ষার হলে যে কোনো ধরনের, অন্তত লাইন গ্রাফ যে কোনো ধরনের আসুক, আপনি আপনার যেই সময়টার মধ্যে যাচ্ছেন সেই সময়টার মধ্যে 15-16 মিনিট আপনি লিখে ফেলতে পারেন এবং সেটা একটা ভেরি গুড ব্যান্ড স্কোর, 7 or more, একটা ভেরি গুড ব্যান্ড স্কোর লিখে ফেলতে পারেন। দ্যাটস দ্য এইম। চলেন আমরা একটু করার চেষ্টা করি। প্রথমত গ্রাফে কি থাকে এটা জানতে হবে, যে একটা গ্রাফে আসলে কি কি থাকে। আমরা কয়েকটা লাইন গ্রাফ বের করে রেখেছি, যেমন এখানে একটা লাইন গ্রাফ আছে। তো প্রত্যেকটা লাইন গ্রাফে একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে যে লাইন গ্রাফগুলোতে থাকে কি ভাই? ইনক্রিজ থাকে, ডিক্রিজ থাকে। এটা মাস্ট। যে কোনো লাইন গ্রাফে আমরা যাব, কি থাকে? ইনক্রিজ থাকতেছে, ডিক্রিজ থাকতেছে। এটা মোটামুটি মাস্ট প্রত্যেকটা লাইন গ্রাফের জন্য। এখানে দেখেন এই লাইন গ্রাফটাতে প্রত্যেকটা লাইন গ্রাফে একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ। আমাদের প্রথম যে আমাদের অ্যানালাইসিস পয়েন্ট চলে আসলো যে ইনক্রিজ থাকবে লাইন গ্রাফগুলোতে, আরেকটা থাকবে ডিক্রিজ থাকবে। নাইস, ভেরি গুড। আরেকটা জিনিস থাকে গ্রাফে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রাফে দেখবেন যে পুরো একটা গ্রাফ জুড়ে যদি আমরা দেখি, প্রত্যেকটা গ্রাফে একটা টপ ভ্যালু থাকে, একটা লোয়েস্ট ভ্যালু থাকে। প্রত্যেকটা গ্রাফে একটা টপ ভ্যালু থাকে, একটা লোয়েস্ট ভ্যালু থাকে, কারেক্ট? যেমন এই গ্রাফটাতে সবচেয়ে টপ ভ্যালু কোনটা? সবার থেকে
বড় যে ভ্যালুটা, এটা কোনটা বের করেন তো। রোড, ওয়াটার, রেল, পাইপলাইন। টপ ভ্যালু বের করবেন, লোয়েস্ট ভ্যালু বের করবেন, লিখে দেখান তো আমাকে, পড়াই আপনাদেরকে, কারণ পরীক্ষা হলে এগুলো বের করতে পারতে হবে। এখানে টপ ভ্যালু কোনটা, লোয়েস্ট ভ্যালু কোনটা? আচ্ছা স্যার, টস ভ্যালু আর লো ভ্যালু বুঝি না, এটা কি মূলত কি? সবচেয়ে বড় ভ্যালু, এই গ্রাফটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা কোনটা, আর এই গ্রাফটার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? সবচেয়ে বড় ভ্যালু আপনার রোড। ওকে, অনেকে লিখছেন রোড। সো রোডটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু, কারণ এর থেকে আর কোনো বড় পয়েন্ট নাই। তাহলে লোয়েস্ট ভ্যালু কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য লোয়েস্ট ভ্যালু? পাইপলাইন। পাইপলাইন, কারেক্ট। এই ভ্যালুটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু। সো দেখুন, যে কোনো গ্রাফ পাওয়ার সাথে সাথেই, একটু মিট করে ফেলি আবার ভাই, যে কোনো গ্রাফ পাওয়ার সাথে সাথে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুইটা জিনিস বের করে ফেলা। একটা হচ্ছে ইনক্রিজ কোনগুলো হচ্ছে, ডিক্রিজ কোনগুলো হচ্ছে, আর একটা হচ্ছে টপ ভ্যালু কোনটা, লোয়েস্ট ভ্যালু কোনটা। দিস আর দ্য থিংস আমরা খুব ইজিলি বের করতে পারবো এবং এটাই বের করে ফেলবো আসলে। এটা আমাদের প্রথম কাজ। ওকে, এখন আমরা জানি যে আমরা ইনিশিয়াল যে আমাদের অ্যানালাইসিস এটা আমরা করে ফেলছি। এরপরে আসলে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের প্রথমে গ্রাফে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন থাকে। যে কোনো গ্রাফ যখন লিখবো প্রথমে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন। যে কোনো গ্রাফ লেখার টাইম আমাদেরকে এটা মেনটেন করতে হবে মোটামুটি, যে কোনো গ্রাফ। ওকে, সো যেমন এখানে একটা গ্রাফ আছে দেখেন, বিলো এখানে দরকার নেই, এখানে একটা গ্রাফ আছে। সো গ্রাফের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে এমন কিছু জিনিস থাকে যেটা আপনি আসলে পরিবর্তন করতে পারবেন না। যেমন ইউএসএ, এটাকে পরিবর্তন করে আপনি কি লিখবেন? আর জাপান, সম্ভব না পরিবর্তন করা। 93, 99, মার্চ। তো বেশিরভাগ জিনিসই গ্রাফে চেঞ্জ করা আসলে সম্ভব না। অল্প কিছু জিনিস চেঞ্জ করা সম্ভব, সেটা আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করবো। যেমন প্রত্যেকটা কোশ্চেনে আইদার গ্রাফ থাকবে অথবা চার্ট থাকবে। তো কোশ্চেনে যদি গ্রাফ থাকে আমরা চার্ট লিখবো, এখানে যদি চার্ট থাকে আমরা গ্রাফ লিখবো। ভেরি সিম্পল ইকুয়েশন, রাইট? বিলোটা দরকার নেই। শোজ যদি থাকে সেই ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে ইলাস্ট্রেটস লিখতে পারি। আরেকটা ওয়ার্ড শিখে নিতে পারেন, ডেমনস্ট্রেটস লিখতে পারি, DUMONS, ডেমনস্ট্রেটস, ARTS, ডেমনস্ট্রেটস। আর যদি ছোট ওয়ার্ড শিখতে চান তাহলে ডেপিক্টস, DEPICTS, ডেপিক্টস। আমার মনে হয় আর বেশি দরকার নেই, খুব বেশি জানার দরকার নেই। যেটা জানলে আমি একটা প্রপার স্কোর পাবো ততটুকু পর্যন্তই। ইলাস্ট্রেটস শিখলেই হচ্ছে, বাট আরও দুটো ওয়ার্ড মাথায় রাখলেন। ওকে, তারপর ওরা কি করলো, শোজ দি আনএমপ্লয়মেন্ট। সো আনএমপ্লয়মেন্টকে কি লেখা হয়েছে? জবলেসনেস। আর রেটসকে হচ্ছে ভ্যালুয়েশন। এরপর ইউএসএ, ইউনাইটেড স্টেটস, জাপান ওভার দ্য 6 years অফ পিরিয়ড। এটা তো দেখুন এখানে তেমন কিছু পরিবর্তন করা নেই। আচ্ছা, একটা জিনিস পরিবর্তন করার আছে, বিটুইন আছে এখানে। তো বিটুইন থাকলে কোশ্চেনে যদি বিটুইন থাকে আপনি ফ্রম লিখবেন, কোশ্চেনে যদি ফ্রম থাকলে আপনি বিটুইন লিখবেন, যে ফ্রম মার্চ 1993 টু মার্চ 1999, কারণ মার্চকে তো আর ফেব্রুয়ারি লিখতে পারবো না, 2000 লিখতে পারবো না। তো বিটুইন থাকলে ফ্রম থাকলে বিটুইন, ডিফারেন্ট স্ট্রাকচার। দেখেন আলটিমেটলি 2-3টার বেশি ওয়ার্ড আপনি পরিবর্তন চাইলেও করতে পারবেন না। যেমন এখানে যেমন দিয়েছে দি গ্রাফ অ্যাগেইন, তাহলে কি হবে? চার্ট। শোজকে কি লিখবেন? ইলাস্ট্রেটস। কোয়ান্টিটিসকে হয়তো অ্যামাউন্ট বলবেন, গুডসকে হয়তো প্রোডাক্টস বলবেন। তো সে এরপর ইউকে তো তেমন কিছু বলতে পারবেন না, ইউকেই বলতে হবে। বিটুইন বলছে আপনি ফ্রম ইউজ করবেন, এর বাইরে আর তেমন কোনো চেঞ্জেস করার নেই। সো এই যে দেখুন, এই যে ছোট ছোট যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো অন্তত করতে হবে, 2-3টা যে একটা পরিবর্তন, সেগুলো মোটামুটি আপনি আগে থেকেই যদি জানেন। একটা হচ্ছে আপনি জানেন যে আচ্ছা ঠিক আছে আমি পরীক্ষার হলে গিয়ে এই ওয়ার্ডগুলো সিনোনিম লিখবো, এটা হচ্ছে একটা মানসিকতা। আর একটা হচ্ছে যে না, আমি পরীক্ষার হলে গিয়ে ঠিক এটাই লিখবো। স্ক্রিন কেন দেখা যাবে না ভাই? বাকিরা দেখতে পাচ্ছেন না স্ক্রিন? গাইস টেনশন করেন তো আমাকে, বাকিরা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি একটু লিভ নিয়ে জয়েন করে ফেলুন। হ্যাঁ দেখুন, দুইটা মানসিকতা আছে। একটা হচ্ছে যে আমি পরীক্ষার হলে যাব, পরীক্ষার হলে গিয়ে আমি চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে আমি এগুলো সিনোনিম করবো। আরেকটা হচ্ছে না, আমি বাট পুরোটাই জানি, আমি জাস্ট 2-3টে ওয়ার্ড হয়তো চেঞ্জ করবো, বাকিটা আমি লিখে ফেলবো মুখস্থ তাড়াতাড়ি। আরেকটা হচ্ছে যে আস্তে আস্তে কোনোভাবে একটু শিখা, ওখানে বসে বসে চিন্তা করে। হ্যাঁ, এই জিনিসটা দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এখন আপনাকে চুজ করতে হবে আমি কোন ওয়েটা ফলো করবো। যে ওয়েটা ফলো করলে আপনার জন্য বেটার, সেই ওয়েটা ফলো করবেন, সিম্পল। অলরাইট, চলে গেল আমাদের ইন্ট্রো। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শনটা আমাদের চলে আসে, সেটা হচ্ছে কি ওভারঅল। সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন আমাদের ওভারঅলটা কেন ইম্পর্টেন্ট এটা আমি আপনাদেরকে রাইটিং ডেসক্রিপ্টরস থেকে দেখাবো, যে ডেসক্রিপ্টরস দেখে আপনাদেরকে টিচাররা স্কোর করবে, সেখান থেকে দেখাবো। সো প্রথমে জানি যে ওভারঅল জিনিসটা আসলে কি, হোয়াট ইজ ওভারঅল। ওভারঅল ইজ ইউর কি ফিচার। ওভারঅল, কালারটা চেঞ্জ করি। ওভারঅল ইজ ইউর কি ফিচার। ওভারঅলটা হচ্ছে আপনার কি ফিচার ভাই, মানে আপনার গ্রাফে যে ইম্পর্টেন্ট ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আপনি ওভারঅলে কথা বলবেন। এখন ওভারঅলটা অনেক সময় দেখবেন যে দুইটা জিনিস। প্রথমত আমরা জানবো যে ওভারঅলটা কি, যেটা জানলাম ওভারঅল হচ্ছে কি ফিচার। এরপর আমরা আরেকটা জিনিস জানবো যে আমরা ওভারঅলটা আসলে কেন লিখবো। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস জানবো যে হোয়াই আফটার ইন্ট্রো, মানে অনেকেই দেখবেন যে ওভারঅল একদম সবার শেষে গিয়ে লিখে, আমরা কেন একদম ইন্ট্রোর পরেই লিখতে বলছি? এটার একটা ব্যাখ্যা তো থাকতে হবে নাকি? আমি বলছি আপনারা ব্লাইন্ডলি ফলো করবেন না।
ওভারঅলটা হচ্ছে কি ফিচার, ইম্পর্টেন্ট ফিচারগুলো খুঁজে খুঁজে আমরা লিখবো, যেটা আমি শেখাবো আপনাদেরকে। কেন ওভারঅলটা দরকার, আপনি যদি ওভারঅল যদি লিখেন, মোটামুটি একটা ওভারঅল লিখেন, তাহলে টিচার আপনাকে ব্যান্ড 6-এ আপনাকে মার্কিং করবে। আর আপনি যদি আপনার যদি ওভারঅল না থাকে, ডাজন্ট ম্যাটার হাউ গুড ইউ হ্যাভ রিটেন ইন ইউর রাইটিং টেস্ট 1, ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান ওভারঅল ইউ উইল নট গেট দ্য স্কোয়ার। সিম্পল একটা ইকুয়েশন। সো আমাদেরকে 6 বা এর বেশি পেতে হলেই ওভারঅলটা থাকতে হবে। আচ্ছা, এখন যদি এর থেকে বেটার কিছু পেতে চাই, যদি আমরা যদি অ্যাকুরেট অ্যান্ড ক্লিয়ার ওভারঅল যদি লিখতে পারি, আমরা একটা অ্যাকুরেট অ্যান্ড ক্লিয়ার ওভারঅল, তখন আমরা 7+ পেতে পারবো। এটা একদম সুন্দর করে আপনাদের ব্যান্ড ডেসক্রিপ্টরসে যদি আপনি যদি চলে যান, তাহলে একদম খুব ইজিলি বলা আছে। যেমন ব্যান্ড ডেসক্রিপ্টরসে যদি আমরা চলে যাই, দেখুন 5-এর ক্ষেত্রে কি বলতেছে দেখেন। 5-এর ক্ষেত্রে বলতেছে কি ফিচার সুইচেস সিলেক্টেড আর নট অ্যাডিকুয়েটলি কভার্ড, মানে আপনি কি ফিচারটা তেমন কোনো কভার টাভার করেননি, কিছু কিছু লেখেন এরকম, নো ডাটা টু সাপোর্ট এরকম। 6-এ যখন চলে যাচ্ছে, কি ফিচার আর সিলেক্টেড আর কভার্ড, তো আপনি কি ফিচারগুলোকে কভার করেছেন, কি ফিচারগুলো নিয়ে আপনি লিখেছেন, হাইলাইট করেছেন, এটা 6-এর জন্য বলছে। 7-এর জন্য কি বলছে দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই জিনিসগুলো কিন্তু আপনারা নিজেরাও বের করতে পারেন, কিন্তু আপনারা তো অলস বের করবেন না, সো আমি করে দিচ্ছি। কি ফিচার্স হুইচ আর সিলেক্টেড আর কভার্ড অ্যান্ড ক্লিয়ারলি হাইলাইটেড। দেখুন দুইটার একটা ডিফারেন্সটা আছে, এখানে একটা ক্লিয়ারলি ওয়ার্ডটা তারা ইউজ করেছে, যেটা এখানে কিন্তু অ্যাডিকুয়েটলি ওয়ার্ডটা ইউজ করেছে। ডিফারেন্সটা বুঝতে পারছি ভাই, ডিফারেন্সগুলো বুঝতে হবে। একটা হচ্ছে আমরা ক্লিয়ার লিখছি, আর একটা হচ্ছে আমরা একটু কেমন যেন একটু ক্লিয়ার না লেখাটা, এই জায়গাটায়। আচ্ছা, এরপর যদি চলে আসি আর একটু বেটার যদি দেখি, কি ফিচার আর স্কিলফুলি সিলেক্টেড অ্যান্ড ক্লিয়ারলি প্রেজেন্টেড হাইলাইটেড। আচ্ছা, ইলাস্ট্রেটটা আমরা পরে করবো। সো আপনার কি ফিচারটা নিয়ে তারা খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, এটা আপনি দেখলেই বুঝতে পারছেন। আমরাও কি ফিচারটাকে ইম্পর্টেন্স দিতে হবে, কারণ আইএলটিএস আপনাকে বলছে আমরা কি ফিচারটাকে আপনারা ইম্পর্টেন্স দেন, আপনারা দিচ্ছেন না, সো স্কোর তো আমরা পাবো না, তাই না? এভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখতে হবে যে আমি কোনটা করছি কোনটা করছি না। অলরাইট, সো কি ফিচার কিভাবে সিলেক্ট করব। দেখুন, যে কোনো একটা গ্রাফগুলোতে যেটা বললাম, আপনি শুধু, আমি তো লাইন গ্রাফ দেখালাম, আমি যদি দেখাই আপনাকে অন্য গ্রাফও দেখাই, আপনি মোটামুটি সেম জিনিস দেখতে পাবেন। রাইট, সো কি ফিচার আমরা চেষ্টা করবো আমরা একটা অ্যাকুরেট এবং ক্লিয়ার ওভারঅল লেখার, এটা আমাদের চেষ্টাতে থাকবে। আচ্ছা, এরপর হোয়াই আফটার ইন্ট্রো এটা আমি পরে কথা বলবো নি, এখন চলেন আমরা একটু কি ফিচার লেখা শেখা যায়। চলো, প্রথমত যেটা আমাদের কি ফিচারের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেটা আপনাকে কিছুক্ষণ আগে শিখালাম, যে কোন ভ্যালুগুলো ইনক্রিজ করছে কোন ভ্যালুগুলো ডিক্রিজ করছে, সেটা আমরা লিখে ফেলবো। এটা যে কোনো গ্রাফ দেখলেই আমরা মোটামুটি বুঝতে পারবো যে আচ্ছা এটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এটা ইনক্রিজ করছে, তাই না? এরকম আমরা এই ভ্যালুগুলো মোটামুটি দেখলেই বুঝতে পারবো যে এটা ইনক্রিজ করেছে, এটা ডিক্রিজ করেছে। এটা আমরা খুব ইজিলি বের করে ফেলার চেষ্টা করবো। যে কোনো গ্রাফ দেখে আমরা প্রথম কাজই হচ্ছে যে এটা ইনক্রিজ করছে এবং ডিক্রিজ করছে, এটা আমরা খুঁজে বের করে ফেলা। ওকে, এটা যদি আমরা খুঁজে বের করতে পারি, আমরা প্রথম সেন্টেন্সটা লিখে ফেলতে পারবো। চলেন আপনাদেরকে প্রথম সেন্টেন্সটা দেখা। আপনার সেন্টেন্সটা মুখস্থ করার দরকার নেই ভাই, জাস্ট আপনাকে মনে রাখতে হবে আমি ইনক্রিজ ডিক্রিজ, আমি একটা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, ইটস এ গুড সেন্টেন্স, ইউ ক্যান ফলো ইট, বাট আপনার চিন্তা থাকবে যে আমি ইনক্রিজ ডিক্রিজ নিয়ে লিখবো। যেমন আমি পাই চাইটাও যদি দেখি, আপনি সেম জিনিসই দেখতে পাবেন। যখন 29 ছিল, এখানে 30 হয়ে গেছে, এখানে 4 ছিল, এখানে 9 হয়ে গেছে, এখানে 6 ছিল, এখানে 10 হয়ে গেছে, এখানে 29 ছিল, এখানে 19 হয়ে গেছে, ডিক্রিজ করেছে। গ্যাস 29 ছিল, 30 হয়ে গেছে। সো একটা বাদ দিয়ে বাকি সবগুলো ইনক্রিজ করেছে। দ্যাট রিয়েলি হ্যাপেন্ড হিয়ার। তো আমরা একদম লিখতেই পারি ওভারঅল ওয়ার্ডটা, আপনার ওভারঅল ওয়ার্ডটা দিয়ে শুরু করবেন, ওভারঅলটা, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু কনফিউজ ইউর ইনস্ট্রাক্টর in that scenario. So overall wordটা দেখলে টিচার will gonna say okay, this is the time this student will going to write the overall কমা দিয়ে। দেখেন এই যে আমি এগুলো কেন কমা দিয়ে এগুলো বলতেছি, কারণ আপনার পাংচুয়েশনে নাম্বার আছে ভাই, এগুলো শুধু শুধু বলতেছি না, পাংচুয়েশনে নাম্বার আছে কিন্তু। অলমোস্ট অল দ্য এনার্জি গ্যাস কোল নিউক্লিয়ার আদার ওয়াজ অ্যাক্সেলারেটেড, বাকি সবগুলাই হচ্ছে কি হয়েছে, অ্যাক্সেলারেট করেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি পেট্রো ছাড়া বাকি সবগুলো ইনক্রিজ করেছে, সেটা কম ইনক্রিজ করুক বেশি করুক, বাট ইনক্রিজ করেছে। আমরা অ্যাক্সেলারেটেড লিখেছি, একটা গুড ওয়ার্ড। হয়াল, এখানে মাঝখানে আমরা একটা হয়াল ইউজ করেছি। পেট্রো অ্যাবেটেড ইন দ্য সেম টাইম, অ্যাবেটেড মানে কমে যাওয়া। আমরা প্রথম সেন্টেন্স লিখে ফেললাম, অলমোস্ট অল দ্য এনার্জি ওয়াজ অ্যাক্সেলারেটেড, মানে সবগুলো এনার্জি মোটামুটি বেড়েছিল। হয়াল পেট্রো অ্যাবেটেড মানে আমরা ইনক্রিজ করেছে কোনগুলো, ডিক্রিজ করেছে কোনগুলো, এটা লিখে ফেললাম। এখন কোশ্চেন হচ্ছে যে এই সেন্টেন্সটা আমি কেন একটু আপনাদেরকে বলি লিখার জন্য, এটা কারণটা বলি। প্রথমত ওভারঅল একটা কানেক্টিভ দিতে শুরু করলেন, এরপর অ্যাক্সেলারেটেড একটা ভালো ওয়ার্ড ইউজ করলেন, এরপর অ্যাবেটেড আরেকটা ভালো ওয়ার্ড ইউজ করলেন। ইন দ্য মিন টাইম আপনি যেটা করেছেন, হয়াল দিয়ে এটাকে আবার কমপ্লেক্স করেছেন। এখন আমি আপনাকে কেন এটা কমপ্লেক্স শেখালাম, এটা একটা কারণ তো আছে। দেখেন প্রত্যেকটা জিনিসের রিজন আছে, আন্দাজে যে কোনো জিনিস করেছি তা না। এই যে এখানে দেখুন প্রথমে 5-এ যদি চলে যাই, ব্যান্ড 5-এর জন্য, এটা দেখুন এটা ব্যান্ড 5-এর জন্য দেখাচ্ছে, ব্যান্ড 5-এর জন্য। তো ব্যান্ড 5-এর জন্য আমরা যদি চলে যাই, কি দেখাচ্ছে আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কি করলে কি পাবো। এই যে আপনাদের স্কোর পান না, এটা কারণ যে এগুলো the range of structures is limited and rather repetitive, এগুলো নিয়ে কথাবার্তা বলতেছে।
এখানে বলছে এ মিক্স অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, মানে আপনার কমপ্লেক্স সেন্টেন্স লাগবে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অ্যাটলিস্ট 6, আপনার কমপ্লেক্স সেন্টেন্স লাগবে। আমরা আস্তে আস্তে যাবো, একবারে তো আপনি 7-8-এ যাইতে পারবেন না, আস্তে আস্তে যাবো। তো এটা দিয়ে আমরা মোটামুটি এনশিওর করলাম, আচ্ছা ঠিক আছে গ্রামার আমাকে যাতে কম না দিতে পারে, আমি এটা মেনটেন করে ফেলছি, কমপ্লেক্স ইউজ করে ফেলছি। ডান। তো ফার্স্ট সেন্টেন্স বুঝতে পারছি ভাই সবাই। ফার্স্ট সেন্টেন্সটাতে কি লিখবো, যে কোনগুলো ইনক্রিজ করছে কোনগুলো ডিক্রিজ করছে, মাঝখানে একটা ফাইল দিয়ে লিখে ফেলবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা ভাই? তাহলে মুভ অন করবো নেক্সট পোর্শনে। কোন ভ্যালুগুলো ইনক্রিজ করছে গ্রাফের ক্ষেত্রে, কোন ভ্যালুগুলো ডিক্রিজ করছে। ওকে, আনা তো কিছু বলেন ভাই, আনা কিছু বলেন, ইয়েস নো তো বলবেন, বুঝতে পারলেও বলেন, না বুঝতে পারলেও বলেন। হ্যাঁ আচ্ছা স্যার, এই গ্রাফ চার্টটা কি আপনার বিভিন্ন পরীক্ষার মধ্যে কি ব্যবহার করা যায়? হ্যাঁ ভাই, মানে পরীক্ষায় এই নিয়মটা ফলো করে বিভিন্ন এসএসসি এসএসসি এসব প্রশ্ন আই ডোন্ট নো অ্যাবাউট ইট ভাই, এসএসসি নিয়ে আমি এখনো জানি না ভাই, ঠিক আছে, আই নেভার ট্রাইড দ্যাট। ওকে, হয়তো যেতে পারে, আমরা আপাতত আইএলস এর মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করি, চলেন। ওকে, ফার্স্ট সেন্টেন্স শেষ, এখন আমরা সেকেন্ড সেন্টেন্সে চলে যাব। সেকেন্ড সেন্টেন্সটা লেখার জন্য আপনার যদি মনে থাকে, আপনারা দিয়ে আমরা একটা কাজ করিয়েছিলাম কিছুক্ষণ আগে, যে টপ ভ্যালু বের করেন, লোয়েস্ট ভ্যালু বের করেন, তাই না? মনে আছে যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, সবচেয়ে ছোট ভ্যালু কোনটা, তাই না? এই জিনিসগুলো নিয়ে একটু তো দেখুন, একটা গ্রাফে সবচেয়ে বড় ভ্যালু কোনটি আর একটি গ্রাফে সবচেয়ে ছোট ভ্যালু কোনটি, এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফিচার, তাই না? আপনি অনেকগুলো আপেল বাজার থেকে কিনে আনছেন বা কিছু একটা কিনে আনছেন, ওখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, আপনি অনেকগুলো কিনে আনছেন, এখানে সবচেয়ে দামি কোনটা, তাই না? বা একদম সবচেয়ে কম দামি কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এগুলো হচ্ছে যে ওই জায়গাটার জন্য কি ফিচার। তেমনি করে আমাদের গ্রাফেও সবচেয়ে যে বড় ভ্যালুটা, সবচেয়ে ছোট ভ্যালুটা, এটা একটা কি ফিচার। ওকে, সো এটা যদি আমরা বের করতে পারি, মোটামুটি আমরা সেকেন্ড সেন্টেন্সটা লিখে ফেলতে পারবো। চলেন সেকেন্ড সেন্টেন্সটা আমরা একটু লেখার চেষ্টা করি। আমি একটা ওয়ে দেখাবো, আপনি চাইলে এও ফলো করতে পারেন, নাও ফলো করতে পারেন, বাট আপনার গোল হচ্ছে কি করা, টপ ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু নিয়ে লেখা। ওকে, তো প্রথম আমরা তিনটা জিনিস বের করবো যে কোনো কোশ্চেন পাওয়ার সাথে সাথে। মেইন থিম কি কোশ্চেনটার টপ ভ্যালুটা কি, টপার লিখলে পিক লিখতে হয় না, টপ ভ্যালুটা কি এবং লোয়েস্ট ভ্যালুটা কি। চলেন, যেমন এটা একটা কোশ্চেন, যে কোশ্চেনটা আমরা একটু আগে দেখলাম, ঠিক আছে? তো এই কোশ্চেনটাতে আমরা যদি দেখি, দি পাই চার্টস বিলো শো দ্য কম্পারিজন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ এনার্জি প্রোডাকশন অফ ফ্রান্স ইন 2 years। তো এনার্জি প্রোডাকশন দেখাচ্ছে, কোল, গ্যাস, তারপরে হচ্ছে পেট্রোনিউক্লিয়ার, এগুলো সবই হচ্ছে কি এনার্জি প্রোডাকশন। তার মানে আমাদের মেইন টপিকটা হচ্ছে এই কোশ্চেনের জন্য এনার্জি প্রোডাকশন, এটা আমাদের মেইন টপিক। সো আমরা মেইন টপিক আমরা খুঁজে পেয়ে গেছি, নাইস ওয়ান। আচ্ছা, এবার একটা বের করেন তো, এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটি, এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটি, বের করেন, পুরোটা জুড়ে সবচেয়ে বড় ভ্যালু কোনটি, হুইচ ওয়ান? এতক্ষণ লাগলে তো হবে না, গ্যাস লিখতেছেন, কেন ভুল করতেছেন? এখানে গ্যাস কিভাবে বড় ভ্যালু হয় ভাই? সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে কোল, দেখেন 30.93 সবচেয়ে বড় ভ্যালু কোল, আর সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আদার, তাই না? এটা খুব ইজি পিক, এটা পিক করতে ভুল করবো কেন? এই পিক করতে ভুল করা যাবে না। তো সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে কোল, সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আদার। পেয়ে গেলাম তিনটা জিনিস, যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে দেখবেন যে আমরা খুব সহজে এখন অ্যান্সারটা করতে পারবো। চলেন, আমি একটা ওয়ে আবারও বলছি, একটা সেন্টেন্স দেখাবো, এই সেন্টেন্সটা ফলো করা একদমই ম্যান্ডেটরি না, আপনার কাজ হচ্ছে যে টপ ভ্যালু লোয়েস্ট ভ্যালু, বাট এটা লিখলে একটু বেটার, খারাপ কিছু হয় না। কারণ এটা দেখি, তো শুরু করবো ফার্দার মোড দিয়ে, ফার্দার মোড দিয়ে একটা কমা দিতে পারি, সো আমরা এখানে ফার্দার মোড দিয়ে একটা কমা দিলাম। সো আমরা স্ট্রাকচারটাও শিখছি, একই সাথে সেন্টেন্সটা লেখাও শিখছি। ইন অল টাইপস অফ লিখে ফেললাম আমরা, ইন অল টাইপস অফ। এরপর আমরা যেটা লিখবো, মেইন থিম অফ কোয়েশ্চেন, মেইন থিম অফ কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনের মেইন থিমটা কি? আমাদের কোয়েশ্চেনের মেইন থিম তো হচ্ছে এনার্জি প্রোডাকশন, আমরা লিখে ফেললাম এনার্জি প্রোডাকশন, নাইস। তারপর আমরা লিখতে হবে রাইট দ্য নেম অফ দ্য হাইস্ট ভ্যালু। তো সবচেয়ে বড় ভ্যালুটার নাম, সবচেয়ে বড় ভ্যালুটার নাম হচ্ছে কোল, আমরা লিখে ফেললাম কোল, ঠিক আছে? পিক লেখার দরকার নাই ভাই, সবচেয়ে বড় ভ্যালুটার নাম হচ্ছে কোল, আমরা লিখে ফেললাম কোল। এরপরে এখান থেকে এখান পর্যন্ত আপনি একটু মনে রাখতে হবে, যদি এভাবে লিখতে চান তাহলে, ওয়াজ দ্য টপ পিক whereas the bottommost was occupied by, আমরা লিখে ফেললাম এখানে was the top peak whereas the bottommost was occupied by, মোটামুটি আমরা এতটুকু লিখে ফেললাম। আচ্ছা, এরপরে কি লিখতে হবে? রাইট দ্য নেম অফ দ্য লোয়েস্ট ভ্যালু, সবচেয়ে ছোট ভ্যালুর নাম, সবচেয়ে ছোট ভ্যালুর নাম ছিল আমাদের এখানে আদার, আমরা লিখে দিলাম আদার। এবার অর্থটা বুঝিয়ে দেই তাহলে একটু আপনার জন্য ইজিয়ার হবে, যে ফার্দারমোর ইন অল টাইপস অফ এনার্জি প্রোডাকশন, যে সকল ধরনের এনার্জি প্রোডাকশনের মধ্যে সবচেয়ে বড় ছিল কি? কোল, সবচেয়ে বড় ছিল কোল। ওয়াজ দ্য টপ পিক, সবচেয়ে বড় ছিল ওয়াজ দ্য টপ, হোয়ারঅ্যাজ একটা কমপ্লেক্স করা হয়েছে হোয়ারঅ্যাজ দিয়ে, দ্য বটম মোস্ট ওয়াজ অকুপাইড বাই আদার, সবচেয়ে ছোট ছিল আদার। মিলেছে অর্থটা? এখন বলি এটা কি, কেন এভাবে লেখা হয়েছে, কেন সেটা একটু বোঝানোর চেষ্টা করি। আসেন, এটা এভাবে লেখার কারণটা হচ্ছে, ফার্দারমোর একটা কানেক্টিভ দিয়ে স্টার্ট করেছি, ইন অল টাইপস অফ এনার্জি প্রোডাকশন কোল ওয়াজ দ্য টপ, একটা সুপারলেটিভ এখানে ব্যবহার করা হয়েছে, টপ সুপারলেটিভ, হোয়ারঅ্যাজ দিয়ে এটাকে কমপ্লেক্স করা হয়েছে,
কমপ্লেক্স করা হয়েছে। আচ্ছা, এরপরে বটম মোস্ট আবার সুপারলেটিভ ইউজ করে ওয়াজ অকুপাইড করে প্যাসিভ করা হয়েছে। সো ইট ইজ ভেরি ইকুইপড সেন্টেন্স, ভেরি ইকুইপড সেন্টেন্স। কেন এভাবে লিখছি সেটা একটু দেখাবো আপনাদেরকে। এটা এভাবে লেখার কারণ হচ্ছে, দেখুন 6 পর্যন্ত আপনি কমপ্লেক্স একটা ইউজ করছেন, ঠিক আছে, বাট 7 যদি পেতে চান তাহলে এখানে তারা বলছে ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার্স, মানে আপনার অনেক ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার্স আপনার লাগবে, ঠিক আছে, অনেক ধরনের কমপ্লেক্স স্ট্রাকচার্স আপনার দরকার হবে যদি আপনি 6 এর বেশি 7 টেন পেতে চান। বাট আপনি যদি 8 থেকেও বেশি পেতে চান তখন তারা বলছে আর কমপ্লেক্স বলতেছে না, এই ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার্স, মানে আপনার স্ট্রাকচারটা ওয়াইড রেঞ্জ হতে হবে, মানে শুধু কমপ্লেক্স সিম্পল আটকা থাকলে হবে না। যার কারণে আমরা এখানে চেষ্টা করেছি যে ডিগ্রি ইউজ করার জন্য, ভয়েস ইউজ করার জন্য, ওকে, যাতে করে আপনাকে এই কমেন্টটা টিচার আসলে দিতে পারে। আরেকটার জন্য দেখি, একটা দেখলাম, এটা হচ্ছে পিকটা আমি একটু কেটে দেই। আচ্ছা, এখানে হচ্ছে কি বলছে তারা, যে ট্রান্সপোর্টেশন, যে কোয়ান্টিটিস অফ গুড ট্রান্সপোর্টেশন নিয়ে কথাবার্তা বলতেছে। তার মানে আমাদের মেইন টপিক হচ্ছে ট্রান্সপোর্টেশন। সবচেয়ে বড় ভ্যালু কোনটা? রোড, কিছুক্ষণ আগে আমরা বের করেছি এটা, রোড। সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? পাইপলাইন। এখন আপনাদের কাজ হচ্ছে 1 মিনিট সময় এই কোয়েশ্চেনটার সাথে এই ওভারঅলের এই সেন্টেন্সটা ভালো করে মিলিয়ে দেখা, এটা মিলতেছে কিনা। যদি মিলে তারপরে বলেন যে হ্যাঁ ওকে রাইট, অল রাইট, ঠিক আছে, লিখলে মেসেজে লিখেন, সবাই লিখতে হবে, ট্রাই করেন প্লিজ। ঠিকঠাক আছে, রাইট? না ভাই লিখতে বলি না কিছু, এখানে বলছে যে জিনিসটা চেক করার জন্য যে ঠিক আছে কিনা, কারণ আমি একটা জিনিস পড়ালাম, আপনি একটু বুঝে দেখতে হবে না এটা ঠিক আছে কিনা। এখন দেখেন আপনাকে আমি এভাবে কেন পড়াচ্ছি, এটা রিজন বলি ভাই। আপনাকে যে জিনিসগুলো দেখালাম যে এগুলো কেন আইডেন্টিফাই করা জরুরি, যে একটা গ্রাফে কোনগুলো ইনক্রিজ করছে, কোনগুলো ডিক্রিজ করছে, কোনটা টপিক, কোনটা লোয়েস্ট ভ্যালু, এবং সেন্টেন্সগুলো এভাবে, এটা কারণ কি? এটা তো আমার ইচ্ছা হয়েছে তাই আপনি এভাবে শেখাচ্ছি, ইটস নট লাইক দ্যাট। ওটা রিজনটা আপনাকে দেখাই। ক্যামব্রিজে যদি ক্যামব্রিজে একটা কোশ্চেনই আছে এখন পর্যন্ত, ক্যামব্রিজ এখন পর্যন্ত যত বই পাবলিশ হয়েছে তার মধ্যে শুধু একটা কোশ্চেন আছে যেটাতে রাইটিং টাস্ক 1 এর ব্যান্ড স্কোর 8 দেওয়া আছে, আর কোনো কোশ্চেনে মোটামুটি আমার 8 পাবে, বুঝতে পারছেন? শুধু একটাই আছে, সেটা আমরা বের করলাম, এটা ক্যামব্রিজ 8-এ। দেখুন এখানে কি দেওয়া আছে, আমরা একটু দেখি যে এই স্টুডেন্টটা 8 কেন পেলো। আমরা এখন ব্যাখ্যা করবো যে এই স্টুডেন্টটা কেন 8 পেলো, এবং আমরা যেভাবে শিখছি সেভাবে আসলে যদি আমরা লিখি আমরা এর কত কাছাকাছি যেতে পারবো। আর সাথে আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করবো, 8 কেন পেলো, আরেকটু কেন বেশি পেলো না, বা আরেকটু কেন কম পেলো না, এরকম একটা আমরা ব্যাখ্যা বের করার চেষ্টা করবো। চলেন করি একসাথে। হ্যাঁ, এগুলো আপনারা নিজেরও বাড়িতে করতে পারেন, বাসায় করতে পারেন, বাট যেটা বললাম ইউ গাইজ আর লেজি। চলেন আমি একটু করে দিই আপনাদেরকে। তো এখানে কোশ্চেনটা ছিল, ভালো কথা, ট্রান্সপোর্টের যে জিনিসগুলো। সো স্টুডেন্ট কিভাবে লিখছে একটু দেখেন, প্রথমে শুরুটা করেছে কিভাবে, দি গ্রাফ ইলাস্ট্রেটস দ্য কোয়ান্টিটিস অফ গুড ট্রান্সপোর্টেড ইন দ্য ইউনাইটেড কিংডম বাই 4 ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট বিটুইন দ্য টাইম পিরিয়ড অফ 1970। তো দেখুন আপনি যদি এটার সাথে একটু মেলাতে যান দেখবেন যে এই যে গুডস ট্রান্সপোর্টেড ইন দ্য ইউকে কিংডম, একদম মোটামুটি বিটুইনই লিখেছে, কোনো ধরনের কোনো পরিবর্তন সে করেনি, তাই না? কোনো ধরনের কোনো পরিবর্তন করেনি, মোটামুটি সে কপি করেছে। এবং দেখেন টিচার এই কারণে তখন কি বললো এখানে, যে ইন্ট্রোডাকশন টু দ্য টপিক ইজ নট স্লো ক্লোজলি কপিড ফ্রম দ্য প্রম্পট। বুঝতে পারছি, সে যে ইন্ট্রোডাকশনটা মোটামুটি সে কপি করেছে, খুব একটা পরিবর্তন করেন, টিচার কিন্তু এটা ঠিক আইডেন্টিফাই করতে পেরেছে। এবার বুঝতে পেরেছি কেন আপনাকে আমি ইন্ট্রোটা একটু এভাবে শিখালাম, যে কিছু পরিবর্তন আপনার আনাটা কেন জরুরি, এবং আগে থেকেই গ্রাফ থাকলে সে এখানে চার্ট লিখতে পারতো, তাই না? এই ধরনের কিছু পরিবর্তন করতে হতো, বিটুইনকে সে এখানে ফ্রম লিখতে পারতো, এরকম পরিবর্তন তো সে করতেই পারতো, তো সে করেনি। আচ্ছা, ওভারঅলে গিয়ে সে কি লিখতেছে দেখেন, ওভার দ্য স্প্যান অফ 28 years দ্য কোয়ান্টিটিস অফ গুড ট্রান্সপোর্টেড বাই রোড, ওয়াটার, পাইপলাইন হ্যাভ অল ইনক্রিজড হায়াল। দেখেন এটা কিন্তু আমাদের এখানের স্টুডেন্ট না, আপনাকে কনফার্ম করতেছি। হ্যাঁ, তো সে কিন্তু হায়াল দিয়ে লিখলো, ব্যান্ড স্কোরও ভালো পেলো, ভালো কথা। কি লিখলো, কোনগুলো ইনক্রিজ করছে এবং কোনগুলো ডিক্রিজ করছে সেটা বলে দিল, ঠিক যে জিনিসটা আমরাও শিখেছি। এরপরেই সে কি লিখলো দেখেন, দি লার্জেস্ট কোয়ান্টিটি অফ গুড ট্রান্সপোর্টেড বোথ 1974 ওয়াজ, সো সবচেয়ে বড় কোনটা, তাই না? এবং তারপরে আবার সে হোয়াইল ইউজ করেছে, চেঞ্জ করেনি সে, তাহলে চেঞ্জ করতে পারতো আর একটু বেটার লেখার জন্য, তাই না? সবচেয়ে লোয়েস্ট কোনটা, দেখেন লোয়েস্ট কোনটা ছিল সে সেটা বলে দিল। এখন দেখুন আমি কিন্তু আপনাকে যেভাবে শেখালাম, টিচার এবং টিচার কি কমেন্ট দিল এটার জন্য, দি অ্যান্সার্স কভার্স অল দ্য রেলেভেন্ট ইনফরমেশন টাস্ক, ক্লিয়ারলি হাইলাইটস, দেখেন এটা ইম্পর্টেন্ট, ক্লিয়ারলি হাইলাইটস দ্য মেন ট্রেন্ডস অ্যান্ড কম্প্যারিজন, তাই না? এই জিনিসটা মোটামুটি আপনাকে এখানে এনশিওর করা হয়েছে। আমরা প্রথমে যে জিনিসটা দেখালাম, আপনি যদি এখন বুঝতে পারতেছি ভাই কেন এইভাবে পড়ানো হয়েছে, যে আপনি যদি এভাবে যদি লিখতে পারেন তখন টিচারও কিন্তু আপনাকে অ্যাটলিস্ট এই কমেন্টটা তো দিতে পারতে হবে। আমরা তো এর থেকে বেটার করে শিখছি, আমরা লার্জেস্টকে বেটার ওয়ার্ড দিয়ে শিখছি, টপ ওয়ার্ড, লোয়েস্টকে বটম মোস্ট দিয়ে শিখেছি, এখানে হয়ালের জায়গায় হয়ার অ্যাজ দিয়েছি, আমরা বেটার কিছু লিখেছি, অন্তত এতটুকু পর্যন্ত। বাকিটা আমরা এখনো শিখাই নাই, শুধুমাত্র আপনাকে এতটুকু শেখানো হয়েছে। অন্তত এতটুকু পর্যন্ত যদি আমরা এভাবে যদি লিখি তাহলে অন্তত টিচার আমাদেরকে এই কমেন্টটাও দিতে পারতে হবে। বাকিটা আমরা জানি না, বাট অন্তত এতটুকু পর্যন্ত।
বুঝতে পারতেছি ভাই এভাবে শেখার কারণটা? এখন কি মনে হচ্ছে, একটু কনফিডেন্ট মনে হচ্ছে নিজেদেরকে যে যদি এভাবে যদি লিখতে পারি তাহলে মোটামুটি আমরা দেখুন যত বেশি আপনি নিজেকে এগিয়ে রাখতে পারেন একদম শর্ট করে, এবং আপনার পরীক্ষার হলে গিয়ে চিন্তা করতে হচ্ছে না টাইমটা কিভাবে মেনটেন হচ্ছে, দেখেন পরীক্ষার হলে গিয়ে চিন্তা করতে হচ্ছে না। সো যেটা আমরা আসলে যে কথাটা নিয়ে আপনাকে বলতে যাচ্ছিলাম, যে যে কারণে আপনার স্কোরটা মিস করেন, কারণ আপনারা প্রপারলি এই অ্যানালাইসিসগুলো করেন না, বা আপনারা যেখানে পড়েন সেখান থেকেও আপনারা, যেমন আপনি রাইটিং পড়তেছেন, ভালো কথা, এটা আসলে কোন ব্যান্ডের রাইটিং আপনি পড়তেছেন, কেন এটা এই ব্যান্ড পেলো, তাই না? এই যে এই ক্যামব্রিজের এই জিনিসটা যদি আপনি যদি একটু ভালো করে অ্যানালাইসিস যদি বাসায় করতেন, ও আচ্ছা আমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে যদি লাইন গ্রাফটা, অন্তত লাইন গ্রাফের জন্য, অন্যগুলো বাদ দেই, কিন্তু লাইন গ্রাফটা যদি আমার পরীক্ষা যদি আসে, আমি যদি এভাবে যদি লিখতে পারি তাহলে আমার আম গোনা গেট লাইক 7.58 অন্তত, কারণ আমি তোর থেকে খারাপ লিখতেছি না, আমি তোর থেকে বেটার লিখতেছি। ও যেখানে যেখানে লিখছে, যা যা লিখছে ওর ভালো জিনিসগুলো নিচ্ছে, আবার যেখানে সে কিছু ভুল করেছে, কারণ ভাই তো 9 পায়নি, ঠিক আছে? তো যে জিনিসগুলো ভুল করতেছে সেই জিনিসগুলো আমরা হচ্ছে সেখানে আবার ইমপ্রুভ করার চেষ্টা করেছি, যেগুলো একটু খারাপ লিখেছে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। এতে করে কি হবে, টিচারও আপনাকে এর থেকে অন্তত এই কমেন্ট দিতে হবে, এর থেকে বেটার না হোক। ক্লিয়ার? তো এটাই আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। আজকে কেন আপনাদেরকে এটা পড়ালাম, এটা হচ্ছে আমাদের পড়ানোর ধরন। আমরা যখন যে মডিউল, আপনাদের যে কোশ্চেন টাইপসগুলো আছে, যখন যে মডিউলই আপনাকে পড়াবো না কেন, তখন আমরা একটু এভাবে এই রিসার্চ ওয়েতে যাওয়ার চেষ্টা করি। এই রিসার্চ ওয়েতে যাওয়ার একটা বড় বেনিফিটই হচ্ছে যে আপনার কোনো কিছু তাহলে আর বাকি থাকে না, আপনি পরীক্ষার হলে গিয়ে সারপ্রাইজ হয়ে যান। আপনি দেখবেন যে আইএলটিএস এর ক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে, আপনি আইএলসে যাচ্ছেন, পরীক্ষার হলে যাচ্ছেন, পরীক্ষার হল থেকে দেখবেন যে অনেকেই এসে লিখে, অনেকে সারপ্রাইজ হয়ে যায়, একটা হচ্ছে স্কোর মিস করলেন, ঠিক আছে, স্কোর মিস করতেই পারেন, হচ্ছে মিস করে সারপ্রাইজ হয়ে গেছেন যে কেন মিস করলাম, তার মানে আপনার এডুকেশনে ভুল ছিল, আপনি জানতেনই না যে এটা করলে এই স্কোর পাওয়া যায়, আপনি সেটা করে আসছেন। হ্যাঁ ভাই, ট্রুথ একটু হার্শ হয়, এটাই স্বাভাবিক। তো আমরা এইভাবে প্রত্যেকটা কোশ্চেন টাইপস আপনাকে জাস্ট আমাদের লাইন গ্রাফের একটা, বা লাইন গ্রাফ না, আপনাকে এটা এইভাবে আপনাকে যেভাবে শিখেছি এটা এভাবে মোটামুটি আপনি সবগুলো গ্রাফই লিখতে পারবেন, অন্তত ইন্ট্রো ওভারঅল পর্যন্ত, এরপরে বাকিগুলো। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা কোশ্চেন টাইপস আসলে ধরে ধরে আমরা শেখাবো। আর চলেন আমাদের কোর্সটা নিয়ে একটু আপনাদের সাথে একটু কথা বলি। লেটস গো। তো আমাদের এই কোর্সটা হচ্ছে শুরু হচ্ছে 25 তারিখে আমাদের শুরু হচ্ছে, আমরা কালকে পর্যন্ত আমাদের এখানে আর রেজিস্ট্রেশন হবে। কোর্সটা নিয়ে একটু ডিটেলসে বলার চেষ্টা করি। প্রথমত এই কোর্সটা একটা ক্র্যাশ কোর্স, সিম্পল। মানে আপনি যদি একদম জিরো থেকে শুরু করেন, বা আপনি যেখান থেকে শুরু করেন, মানে আপনার প্ল্যান যদি থাকে 2 মাস 3 মাস হলেও ঠিক আছে এটা, বাট আপনার প্ল্যান যদি থাকে যে না আমি 3 মাস পর পরীক্ষা দিব, 4 মাস পর পরীক্ষা দিব, 6 মাস পর পরীক্ষা দিব, আই উড সে আপনি এই কোর্সে অ্যাডমিশন না নিয়ে আমাদের আরেকটা কোর্স আছে ওটাতে অ্যাডমিশন নেন। বাট আপনার প্ল্যান যদি থাকে যে না আমি নিজেকে প্রিপেয়ার করে ফেলবো, আমি হয়তো পরীক্ষা পরে দিব না দিব জানি না, বাট আমি আমাকে মোটামুটি প্রিপেয়ার করে ফেলবো, নেক্সট 1-1.5 মাসের মধ্যে আমি নিজেকে প্রিপেয়ার করে ফেলবো, তাহলে মোটামুটি এই কোর্সটা আপনাকে সর্বোচ্চ হেল্পটা করবে। এটা রিজনটা বলি। প্রথম রিজন হচ্ছে কনসিস্টেন্সি। আপনি আইএলটিএস এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটাতে আমরা ফেস করি, যারা পড়াশোনা করেন তারা মোটামুটি জানবেন, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কি ধরনের কনসিস্টেন্সি? সাপোজ আপনি একটু আজকে যদি এই ক্লাসের শেষে আপনি একটা কাজ করেন, যেমন আজকে কত তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ, সো আপনি একটু চেষ্টা করেন 21 থেকে মানে পিছনের দিকে যাবেন, 19 এভাবে পিছনের দিকে লাস্ট 1 মান্থের ডেটগুলো আপনি লিখে ফেলেন। লিখে এখানে আপনি প্রত্যেকটা জায়গায় লিখেন যাচ্ছে এই দিন আমি আইএলটিএস এর জন্য আসলে ঠিক কতক্ষণ কি পড়েছিলাম, এবং সেটাতে আমার বেনিফিটটা কি হয়েছে। একটা হচ্ছে কি পড়েছিলাম, আর একটা হচ্ছে হোয়াট বেনিফিট ডিড আই গেট। কারণ আপনি যদি বেনিফিট না পান, পড়ে তো লাভ নাই ভাই। পড়তেছেন, বেনিফিট পাচ্ছেন না, শুধু খুশি হচ্ছেন, খুশি হয়ে তো লাভ নাই। একটা হচ্ছে ভালো লাগা, আর একটা হচ্ছে ভালো হওয়া, ডিফারেন্স আছে। একটা বাচ্চা চকলেট খাইতে ভালো লাগে, এটা তার ভালো হয় না, খারাপ হয়। তো শুধুমাত্র কোনো জিনিস ভালো লাগলেই, যেমন এটা আপনারা আজকে যারা আছেন এখানে বেশিরভাগই করবেন না, কেন জানেন? আপনার ভালো লাগবে না করতে, হ্যাঁ, কিন্তু আপনার যে ভালো হবে সেটা আপনি হয়তো আপনি করবেন না, বাট যদি করেন বেনিফিটেড হবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কনসিস্টেন্সির লেভেলটা কতটুকু। এবার নিজেকে কোয়েশ্চেন করেন, আসলে আমার এখন থেকে শুরু করে 1 মাস পর আমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাই, এটার একটা গোল ঠিক করেন। আচ্ছা 1 মাস পর আমি আইএলস প্রিপারেশনটা মোটামুটি, আমি আইএলসের যা যা আছে, যত কোশ্চেন আছে, যেমন আজকে যে গ্রাফটা শেখালাম মতো এভাবে, যে এরপর আমি সব কিছু জেনে যাবো যে কী করতে হবে না করতে হবে। এরপর হয়তো আমি একটা ছোটো একটা প্রিপারেশানে এরপর পরীক্ষা দিব, বাট আমি 1 মাসের মধ্যে আমি আমার প্রিপারেশন মোটামুটি আমি সব কিছু জেনে যাবো, যে গ্রাফে এই জিনিসটা আসে আমাকে এটা বের করতে হবে, এটা বের করে এটা লিখে ফেলতে হবে, স্পিকিংয়ে এটা আসে তাহলে আমাকে এটা নিয়ে প্রিপারেশন নিতে হবে, রিডিংয়ে আমাকে এই জিনিসগুলো দেখতে হবে, এই ওয়ার্ডগুলো আমার জন্য ইম্পর্টেন্ট হবে, এই ওয়ার্ডগুলো আমার জন্য ইম্পর্টেন্ট হবে না। এগুলো আমি মোটামুটি যা আছে এগুলো আমি আগামী 1 মাসের মধ্যে আমি শেষ করে ফেলবো। এই জায়গায় যদি আপনাকে দেখতে চান, তাহলে আপনার আসলে কতক্ষণ করে পড়ার দরকার হবে, এবং আপনার কি কি ইকুইপমেন্ট
এর জন্য আপনার দরকার ইকুইপমেন্ট বোঝেন। হ্যাঁ, কারণ আপনি হয়তো চিন্তা করছেন যে যেমন আমাদের ইউটিউবে কিন্তু এটা নিয়ে হয়তো একটা ক্লাসও আছে। এখন আপনি ইউটিউব থেকে শিখতে গেলে দেখা যাচ্ছে আপনি এই যে এরকম একটা ভিডিও আপনি খুঁজে বের করতে আপনার কত সময় লাগবে, ওই সময়টাকে আপনি পড়তে চাচ্ছেন কিনা প্রপার ওয়েতে। সো দিজ আর দ্য কোয়েশ্চেন ইউ রিয়েলি নিড টু আস্ক ইউর সেলফ, অ্যান্সার আপনি পেয়ে যাবেন। ওকে, তো এটাই হচ্ছে জিনিস যে আপনি 1 মাস পর নিজেকে আসলে কোন জায়গায় দেখতে চান এবং সেই জায়গার সাথে আপনার গত 1 মাসে আপনি যা যা করেছেন সেটার সাথে কম্পেয়ার করেন যে আসলে আমি যা যা করেছি গত 1 মাসে সেভাবে যদি আমি করতে থাকি তাহলে আমি এখানে আসলে রিচ কতটুকু করতে পারবো। এরকম একটা কোশ্চেন যদি আপনি নিজেকে করেন দেন ইউ উইল গেট দ্য অ্যান্সার। এবার দেখায় আমাদের একটু সার্ভারটা একটু দেখাতে চাইবো, যে সার্ভারে আপনাদের এই সার্ভারে আপনাদের ক্লাস হবে না, এটা গত এই যে ওখানে এখন স্টুডেন্টরা কি প্র্যাকটিস যেন করতেছে, এই যে ওরা প্র্যাকটিস করতেছে, ওদের কিন্তু ক্লাস আজকে শেষ, এই যে ওরা এখন প্র্যাকটিস করতেছে মনে হয় স্পিকিং বা কিছু একটা না, আমি এখন না ঢুকি এখানে। তো দেখেন এখানে মোটামুটি আপনি ওই যে ওরা লাস্ট কি কোশ্চেন আসছে এগুলো নিয়ে কথা বলে, আপনাদের অ্যানাউন্সমেন্ট এখানে দিয়ে দেওয়া হয়, যে কোনো অ্যানাউন্সমেন্ট যখন হয় যত রিসোর্স দরকার আর সেগুলো মোটামুটি এখানে দেওয়া হয়, আপনারা কথা বলতে পারেন এই ক্লাস আজকে হবে না, ক্লাস তো অলরেডি হচ্ছে, এই ধরনের কিছু, এবং ক্লাস রেকর্ডগুলোও থাকে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে আপনি যতগুলো ক্লাস করলেন এবং প্রত্যেকটা ক্লাস যেমন আজকে ওরা শেষ হয়ে গেছে এরপরও কিন্তু ওদের এখানে সব সময় থাকবে। তো এরা একজন একজনের সাথে কিন্তু যে কোনো সময় আচ্ছা ঠিক আছে আমি কিছু একটা প্র্যাকটিস করবো। হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন টাইপসের আপনাদের যত কোশ্চেন টাইপস আছে, কিছুক্ষণ আগে দেখালাম না কোথায় যেন, যত কোশ্চেন টাইপস আছে প্রত্যেকটা কোশ্চেন টাইপসের ক্লাস অলরেডি ধরেন আপনি ঢোকার সাথে সাথে পেয়ে যাবেন। সবগুলো ক্লাস লাইভ হবে এরপরও, বাট আমরা এখানে দিয়ে রেখেছি যেমন ট্রু ফলস নট গিভেন। এখন কেউ একজন চিন্তা করলো ঠিক আছে আমি তো ক্লাস শেষ আমাদের আজকে, ধরেন এরা যারা ব্যাচে আছে এখানে ওরা চিন্তা করলো যে আমার তো ট্রু ফলস নট গিভেনের প্রবলেম, বা অনেকের বলবো যাচ্ছে আমার হেডিং ম্যাচিং এটার একটা ক্লাস আমি একটু দেখে ফেলি, দেখে তারপরে চলো একসাথে আমরা প্র্যাকটিস করি, দ্যাটস পসিবল। বা আমার স্পিকিং একটু প্রবলেম আছে, স্পিকিং পার্ট 3 কি যেন পড়িয়েছিল একটু ভুলে গেছে, আচ্ছা ঠিক আছে চলো আবার একটু এটা একটু দেখে আবার তারপর চলো তারপর প্র্যাকটিস করি। প্রত্যেকটা কোশ্চেন টাইপ যত কোশ্চেন টাইপ আপনার পরীক্ষা আসতে পারে চলো মোটামুটি সব কোশ্চেন টাইপ আমরা এখানে অ্যান্সার আপনার এই যে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এটা কেন? কারণ আপনার দেখেন লাইভ তো হবে ক্লাস, বাট আপনার প্রিপারেশনটা যাতে আর একটু গুছানো হয়, কারো অনেক বেশি হাতে সময় থাকে তারা কিন্তু চাইলে আরও বেশি এগিয়ে যেতে পারে। কারণ আপনাকে তো আমি একদিনে এখানে কিন্তু টিচাররা আপনাকে একদিন তো সব কিছু পড়াই ফেলতে পারবে না, ইটস নট পসিবল, তাই না? তো আপনার কাছে মনে হচ্ছে আচ্ছা আমার কাছে এই 2টা জিনিস পড়িয়েছে, আমার তো মনে হয় যে লিসেনিংয়ে তো এমসিকিউ তো আমার একটু প্রবলেম, এটা তো এখনো পড়ায় নাই, হয়তো পড়াবে 2-4 দিন পরে, আমি আজকে একটু দেখে ফেলি না, চলে যাবো এমসিকিউর ক্লাসটা দেখে নিতে পারতেছি। তো সি থিংস আর দেয়ার অলরেডি, এবং প্র্যাকটিস চ্যানেল ওপেন করে দেওয়া আছে এখানে। আমরা 5টা ওপেন করি যেহেতু আমরা 15 স্টুডেন্ট নিব, সো 5টা ওপেন করি, 5টা তারপর মোটামুটি 3জন করে 4জন করে আমরা প্র্যাকটিস করতে পারেন, বাট এর বেশি দরকার হলে আমরা এখানে অ্যাড করে দিব। এখানে এসে আপনারা যে কোনো সময় এনি টাইম, ওরা তো এখন ক্লাস শেষ এখানে ওরা ওখানেই প্র্যাকটিস করতেছে, বাট এখানে এসে আপনারা যে কোনো সময় আপনারা একজনের সাথে প্র্যাকটিস করতে পারবেন। এটা দেখা যাচ্ছে যে কি আপনি এখন চিন্তা করেন যে আপনি হয়তো ক্লাসটা শেষ করেই হচ্ছে বসে 2 ঘন্টা হয়তো ফোন টিপবেন, কিন্তু এই সময় এই যে বা আপনি কিছুক্ষণ আগে কি করতেছিলেন বা আপনি এখন ক্লাস শেষে কি করবেন, এরা কিন্তু তখনও প্র্যাকটিস করবে। তো এদের জন্য অবশ্যই ইমপ্রুভ করাটা সহজ হবে, এরা অবশ্যই ভালো করার পসিবিলিটিটা এদের বেশি থাকবে, খুব স্বাভাবিক না? কারণ এখানে যদি আপনি আড্ডাও মারেন তাহলে আপনি IELTS নিয়ে আড্ডা মারবেন, আপনি স্টাডি অ্যাব্রোড নিয়ে আড্ডা মারবেন, আপনি বাংলাদেশে আজকে কত রানে হাঁটছে এটা নিয়ে আড্ডা মারবেন না। ইটস ভেরি সিম্পল। এখানে আড্ডাগুলো বা ছেলেদের জন্য বলছে, মেয়েদের জন্য অন্য কিছু নিয়ে আড্ডা মারবেন, এখানে আড্ডাটাও হবে একদম যেখানে আপনার বেনিফিটটা হবে ক্লাসের বাইরেও। তো দ্যাটস দ্য বেনিফিট ইউ উইল গোয়িং টু গেট। এই তো, আর যেটা আপনাদেরকে একটা ডিসকাউন্ট অফার দেওয়ার কথা ছিল এবং আপনাদের এখানে একটা সুযোগ করে দেওয়ার কথা ছিল, কারণ লাস্ট টাইম আমাদের একটা প্রবলেম হয়েছে আমাদের কোর্সটা নিয়ে, সেটা হচ্ছে কারণ এই কোর্স আমরা 15 নেই, দেখা গেছে যে লাস্ট টাইমে আমাদের ওই ডেমো ক্লাসের আগে আমাদের ভাই ফিল হয়ে গেছে, পরে আমাদের 2জনকে হচ্ছে আমাদের নিতে হয়েছিল। এটার কারণ হচ্ছে যে ওরা তখন আমাদেরকে ব্ল্যাকমেল করা শুরু করছে যে তাহলে আপনি ডেমো ক্লাস কেন নিলেন বা আমাদেরকে কেন বললেন, পরে আমরা 2জন বেশি, বাট এবার আমরা সেটা করিনি, এবার আমরা কয়েকটা সিট ফাঁকা রেখেছি ডেমো ক্লাসের পরে রেজিস্ট্রেশনের জন্য, সো এটা এখান থেকে হয়ে যাবে। বাট আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিব, ডিসকাউন্টটা হচ্ছে আপনারা যেটা করবেন এটা একটা আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলেন এখন, রাইট? আমি এখানে একটু ডিসকাউন্ট লিখে দিই, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন সবাই, ঠিক আছে? ডান, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু ডান লিখেন তো ভাই আমাকে। আর এটা ছাড়া আপনি ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন না, খুব ভালো একটা ডিসকাউন্ট থাকবে। স্ক্রিনশটটা নিয়ে একটু ডান লিখুন তো আমাকে সবাই, কারণ কেউ মিস করলে পর পাবেন না, কারণ এটা আমরা বাইরে আপনি এই ভিডিও বা এটা আপনি বাইরে কোথাও দেখবেন না, তো এটা শুধুমাত্র এখানে যারা করেছেন তাদের জন্য অ্যামেজিং একটা ডিসকাউন্ট তাদের জন্য থাকবে, বা একটা অপরচুনিটিও থাকবে। সবাই একটু ডান লিখি ভাই প্লিজ। শেষ হয়ে গেলে ডান, স্ক্রিনশটটা নিয়ে শেষ হয়ে গেলে ডান, বা অন্য ফোন থেকে ছবি নিয়ে ফেললে ডান।
এরপর আমি মুভ ফরওয়ার্ড করব। অনলাইন ভাই, অনলাইন ভাই, অনলাইন। কারণ আপনি সরাসরি কোথাও পড়বেন, হ্যাঁ আপনি সরাসরি কোথাও পড়বেন ভাই, সবাই একটু ডান লিখেন। কারণ আপনি সরাসরি কোথাও পড়বেন, এরপর আপনি বাসায় চলে আসবেন, হ্যাঁ এরপর বাসায় চলে এসে যে আপনি প্র্যাকটিস করার মতো আপনার লোক নেই, হ্যাঁ, আপনি পড়লেন সরাসরি কোথাও, কোনো প্রবলেম নাই, সরাসরি পড়লেন, এরপর আপনি বাসায় চলে আসলেন, 1 ঘন্টা পড়লেন ওখানে গিয়ে, বাসায় চলে এসে দ্যার ইজ নো ওয়ান টু হেল্প ইউ, তাই না? দ্যার ইজ নো ওয়ান টু হেল্প ইউ, বাকিটা একটু ডান লিখে ফেলেন ভাই, দ্যার ইজ নো ওয়ান টু হেল্প ইউ। কিন্তু এখানে হলো এই যে এখন রাতের বেলা, হচ্ছে যে আপনি বাসায় বসে থাকতেন যে আপনি কি প্র্যাকটিস করবেন, কি করবেন না করবেন, হতাশ হয়ে। কিন্তু আপনি যদি এখানে থাকতেন, আপনি হয়তো এখানে বসে প্র্যাকটিস করতেন অন্যদের সাথে। যদি এখানে থাকতেন, এই প্ল্যাটফর্মে থাকতেন, তাহলে এখানে ওদের সাথে প্র্যাকটিস করতেন। এই যে এখানে ওরা কেউ একজন স্ক্রিন শেয়ার করছে, স্ক্রিন শেয়ার করে ওরা পড়তেছে, সো দ্যাটস পসিবল। এটা কখনোই আপনি অন্যভাবে গেইন করা পসিবল না। বা ইভেন গুগল মিট, যেমন গুগল মিট আপনারা এখন ক্লাস করতেছেন, কি করবেন ভাই? ক্লাস করে বেরোয় যাবেন, কেউ কাকে চিনতেছেন? কারোর সাথে কারোর কোনো কথা হতেছে না। এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আলটিমেটলি অল দ্য পিপল আর হিয়ার, দেয়ার গোল ইজ সেম, গোয়িং অ্যাব্রড, গেটিং এ গুড স্কোর, তাই না? এখানে সবার গোলটা সেম। তো যত আপনি সেম মেন্টালিটির মানুষের সাথে থাকবেন, তত আপনি ওইটা অ্যাচিভ করাটা আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। কারণ আপনি গ্রুপে, অন্য গ্রুপে হয়তো কথা বলছেন, কেউ তো আপনার সাথে পার্সোনালি কারোর সাথে আপনার মিটিং নেই, কিন্তু আমাদের সার্ভারটাতে এই জিনিসটা আমরা করেছি যাতে করে আপনি পার্সোনালি সবার সাথে, যে এখানে অনেকজন মিলে তারা প্র্যাকটিসটা করতেছে, এটা পসিবল হবে। অলরাইট ভাই, ওকে, আমি আর তেমন কোনো কথা বলবো না। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে 1-2টা আমি অ্যান্সার করবো, এরপরে আমি ব্যাক আপ করবো। আমি আপনার অ্যান্সারটা ঠিক বুঝতে পারি নাই প্রেমা। ভাইয়া এটা কত মাসের কোর্স হবে? ও, এটা তো একদম ডিটেলস ওখানে লেখা ছিল। আমাদের এটা হচ্ছে একদম 21 ক্লাসের কোর্স। এটা আগেই বলেছি, এটা একটা ক্র্যাশ কোর্স। এই প্রত্যেকটা ক্লাস হবে 150 মিনিটস করে, হ্যাঁ প্রত্যেকটা ক্লাস 150 মিনিটস করে, 2.5 ঘন্টার একটা ক্লাস ধরেন। তো এর মানে হচ্ছে যে আমরা প্রায় 21 দিনে আপনাকে প্রায় 50 আওয়ার্সের মতো একটা গাইডলাইন প্রোভাইড করছি। এটা শুধুমাত্র তো ক্লাসে, এবং ক্লাসের বাইরের ব্যাপারগুলো তো দেখালামই। এটা ক্লাসে আমরা এগুলো প্রোভাইড করছি আপনাকে মোটামুটি অল দ্য টাইম। আর যেটা হচ্ছে এখানে অন্য জায়গায়ও যদি আপনি দেখা যাচ্ছে ওনারা হয়তো 1 ঘন্টা করে আপনাকে 3 মাস পড়াবে, তাই না? বা 2 মাস পড়াবে। আমরা যে কম সময় কিন্তু বেশি পড়িয়ে আপনাকে স্কোরটা যত কাছাকাছি নিয়ে যাওয়া হয়। তো এই কারণে আমরা এই কোর্সটা দেওয়ার সময় আমরা স্টুডেন্টদেরকে কিন্তু বলি যে আপনার মানসিকতা যদি এমন হয় যে এনাফ ইজ এনাফ, যে অনেক সময় নষ্ট করছি, আর সময় নষ্ট করব না, লাস্ট বা নেক্সট 1 মান্থ দ্য অনলি জব ফর মি ইজ getting the score for IELTS or getting myself prepared for the IELTS. যদি আপনার এরকম এম হয়, ওয়েলকাম টু দ্য কোর্স। হ্যাঁ ভাই, আচ্ছা এটা হচ্ছে যেটা করবেন, আপনি স্ক্রিনশটটা নিয়েছেন। আচ্ছা স্ক্রিনশটটা আপনারা যেটা করবেন হচ্ছে আমাদের লিজনের যে হেল্পলাইনটা, লিজনের হেল্পলাইনে হচ্ছে আপনি, বা লিজনের হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি মেসেজ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিই আপনাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01611611139, ঠিক আছে? তো এই মেসেজটা আপনারা ওখানে, এই স্ক্রিনশটটা পাঠানো ওখানে, ইউ উইল গেট দ্য ডিসকাউন্ট, ঠিক আছে? ভাই বেসিক লেভেল থেকে একদম যদি আপনার হাতে যদি সময় থাকে, তাহলে আমাদের আরেকটা কোর্স আছে কাঙ্ক্ষিত স্কোর না পাওয়া পর্যন্ত কোর্স, ওটাতে আমরা একদম স্কোর পাওয়া পর্যন্ত পড়াই, ঠিক আছে? ওটা তো অ্যাডমিশন নিতে পারছেন 25 তারিখ থেকে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স ভাই? এটা হচ্ছে আমাদের, আপনি এখানে পাঠাবেন আপনার মেসেজটা, ঠিক আছে? হ্যালো ভাইয়া, ওই যে আরেকটা ব্যাচের কথা বললেন, সেটা হ্যাঁ বলেন। টোটাল কয়টা ক্লাস? টোটাল কয়টা ক্লাস? 21 ক্লাস, পার ক্লাস 150 মিনিটস। না, আপনি বললেন না যে ওটা কাঙ্ক্ষিত স্কোর না পাওয়া পর্যন্ত ও পড়ানো হয়। কাঙ্ক্ষিত স্কোর ওটাতে, ও ভাই ওটার ডিটেলস আপনি ওখানে একদম স্কোর পাওয়া পর্যন্ত, সো ওইটার ডিটেলসটা আপনি একটু অন্যদিন পেলে। কারণ আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে 25 তারিখ, কালকে আমরা সন্ধ্যা পর্যন্ত রেজিস্ট্রেশন নিচ্ছি। এখন আপাতত আমরা এই কোর্সটা নিয়ে একটু কথা বলি। আর আপনার যদি কাঙ্ক্ষিত স্কোর না পাওয়া পর্যন্ত, ওটা খুব ইন শর্টে যদি আপনাকে একটু বলি, ওটা আমরা একদম স্কোর পাওয়া পর্যন্ত, এটা 10টা 15টা 20টা না, বা 21টা না 30টা না, একদম স্কোর পাওয়া পর্যন্ত, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন্স ভাই? ওটার ফিটাও একটু বেশি, ঠিক আছে? জি, বুঝতে পেরেছি আমি, বাট ওইটা কি মানে আমি যদি মনে করেন আমি 2 টাইমস অ্যাটেম্প নিয়েছি, হ্যাঁ 2 টাইমস অ্যাটেম্প নেওয়ার পরেও আমার আসেনি স্কোরটা, তো তারপরেও কি আমি আপনাদের সাথে কন্টিনিউ করতে পারবো? হ্যাঁ করতে পারবেন ভাই, করতে পারবেন। বাট সাধারণত আমাদের ক্ষেত্রে হয় না, কারণ আমরা প্রিপেয়ার করেই তারপর স্টুডেন্টদেরকে সাজেস্ট করি। বাট এরপরও হ্যাঁ করতে পারবেন, অ্যান্ড ইউ উইল নট নিড এনি মোর ফি। হোয়াটএভার স্যার, ভাই আর কোনো কোয়েশ্চেন্স হ্যালো, বলেন। হ্যাঁ শিওর, আরেকটা বলে দিচ্ছিল ভাইয়া, আপনার পরিচয়টা দেননি মেবি।
আচ্ছা আমার কথা ওকে, মাই নেম ইজ, আমার পরিচয় জানতে চাচ্ছেন? ওকে, আমার পরিচয় হচ্ছে ভাই, আমার নাম হচ্ছে জয়। আমি তো আইএলটিএস পড়াচ্ছি লিজন এডুকেশনে। আর কি জানতে চান? ওকে, আমার ব্যাচেলর মাস্টার্স সম্পর্কে জানতে চান? ওকে, আমি হচ্ছে ট্রিপলিতে করেছি অস্ট্রেলিয়াতে। এখন বাংলাদেশে আছি। লিজনের সাথে আছি 2019 থেকে। আর কি বলবো, আইডিবিতে ছিলাম 2017-18-তে। আর কিছু ভাই? ইন শর্ট, ইন্টারমিডিয়েট মাইলস্টোনে পড়েছি, মানে ছোটবেলা থেকেই ওখানেই ছিলাম উত্তরাতে, সো ওখানেই পড়েছি। এনিথিং এলস ভাই? আম দ্য অনলি সান অফ মাই প্যারেন্টস। হোয়াট এলস? বলেন ভাই, আর কি যেন কোয়েশ্চেন করতে চাইছেন, বলেন। ভাইয়া এই কোর্সটা করার জন্য কি কি জানা জরুরি আর কি, মানে একদম যেটা না জানলে না, আমরা নয় আর কি। একদম আমরা সব কিছু জানিয়েই পড়াবো। ঠিক আছে, আমরা সব কিছু, এই কারণে আমাদের ক্লাস টাইমটা আমরা 1 ঘন্টা রাখিনি, অনেক বেশি করে রেখেছি। তো আমরা মোটামুটি, আপনি খুব একটা কিছু জানতে হবে এমন কোনো কথা নেই। আমি আবারও বলছি, আপনার উচ্ছে যদি থাকে যে আগামী 1 মাসে আমি আমাকে আইএলসের ক্ষেত্রে সর্বোচ্চটা প্রিপেয়ার করতে চাই, যে মোটামুটি আমি সব কিছু জেনে ফেলতে চাই, কোন কোশ্চেন কীভাবে সলভ করতে হয়, কোন রাইটিং কীভাবে লিখতে হয়, কোন স্পিকিং কীভাবে বলতে হয়, কোন লিসেনিং কীভাবে, কোন জিনিসগুলো রিসার্চ করতে হয়, আমি সব কিছু জেনে ফেলতে চাই, সব কিছু শিখে ফেলতে চাই, ইমপ্লিমেন্টেশন তো ঠিক আছে, তাহলে এই কোর্সটা একটা বেস্ট কোর্স হতে পারে। অলরাইট? জি হ্যালো ভাইয়া। জি ভাই বলেন। হ্যালো, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা করেন হচ্ছে করেন। এই কোর্সটা করে কি আমি A1 A2 একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে, এটা দিতে পারবো? আই মিন, ইটস, এই কোর্সে একটু বেশি বেশি হয়ে যাবে আর কি A1 A2-র জন্য, বাট হ্যাঁ পারবেন, মানে এই কোর্সে একটু বেশি বেশি জিনিস, মানে আমি A1 A2-র পরেরটাও দিতে পারবেন মোটামুটি আপনি। হ্যাঁ পারবেন। ওকে, চাকরিটা ক্লাস কি দিয়ে অনেক স্টার্ট হয়? রাইটিং দিয়ে, স্পিকিং দিয়ে, আর কি দিয়ে শেষ হয়? আচ্ছা আমরা ভাইয়া, আমি জি বেসিক্যালি হচ্ছে বেসিক একটু উইক আর কি আমি আসলে চাচ্ছিলাম আর কি কোর্সটা করার জন্য। দুজন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাইলেই হবে। আচ্ছা আমি যেটা যে কোশ্চেনটা করেছিলেন, কি যেন কোশ্চেন করেছিল ভাই, আমি ভুলে গেছি। করছিল আপনারা কি দিয়ে স্টার্ট কি করবেন? দিয়ে স্টার্ট করবো? রাইটিং মডিউল ভাই, রাইটিং মডিউল ভাই, রাইটিং মডিউল দিয়ে স্টার্ট করবে। এটা রিজনটা বলি, রিজনটা হচ্ছে রাইটিং মডিউল আপনাকে শিখিয়ে দিলেই, যেমন আজকে আমি আপনাকে শিখাই দিলাম, এখন শিখাই দিলে তো হলো না, আপনি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছেন, তাই না? ওটা একটু আবার চেক করতে হয়, তারপর ঠিক মতো লিখতে পারছেন কি না, কোথায় কি ভুল করছেন, কারণ একদিনেই একদম প্রপার একটা ব্যান্ডে চলে যাওয়া যায় না। প্রথম দিকে রাইটিং মডিউলটা দিয়ে আমরা শুরু করবো, যাতে করে প্রথম ক্লাসের ঠিক পর থেকেই আপনার রাইটিংটাকে আমরা একটু 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 প্রতিদিন চেক করে, আচ্ছা এখানে ভুল হচ্ছে, এটা ইমপ্রুভ করেন, এই জায়গায় ভুল হচ্ছে, এটা ঠিক করেন। হ্যাঁ, এগুলোকে আমরা একদম প্রথম দিন থেকেই চেষ্টা করবো যে, সেকেন্ড দিন থেকেই চেষ্টা করবো যে ইমপ্রুভ করা। রাইটিং দিয়ে শুরু হবে, আর শেষটা কি দিয়ে হবে এটা ডিপেন্ড করবে স্টুডেন্টরা কীভাবে ইমপ্রুভ করছে বা কীভাবে তাদের প্রয়োজন। আমরা শুরুটা করতে চাই রাইটিং এবং স্পিকিং দিয়ে ইনিশিয়ালি রাখতে চাই। এটার কারণ হচ্ছে যে রিডিং এবং লিসেনিং আপনি কিন্তু নিজেকে মোটামুটি চেক আপ করতে পারেন, আচ্ছা রিডিংয়ে আমি এতগুলো হচ্ছে না, লিসেনিংয়েও তাই। বাট ফর রাইটিং অ্যান্ড স্পিকিং ইউ রিয়েলি নিড দ্য ইভালুয়েশন। আপনার ইভালুয়েশনটা একদমই দরকার, যাচ্ছে আমার ভুলটা কোথায় হচ্ছে, ঠিকটা কোথায় করতে হবে, কোন জায়গাগুলো, কারণ এই ব্যান্ড ডেসক্রিপ্টরসটা দেখতে হবে যে আমি কোথায় কি ভুল করছি, ইভেন ফর স্পিকিং। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমরা রাইটিং স্পিকিং এটা দিয়ে শুরু করব, এবং তারপর আমরা রিডিং লিসেনিংয়ে যাব, বাট শেষটা কি দিয়ে হবে এটা ডিপেন্ড করবে ভাই। হ্যাঁ, অলরাইট, ওকে। জি আপনারা 15 দিন, প্রথম 15 দিন আপনারা রাইটিংই পড়াবেন নাকি শুধু? পড়ে যাবেন নাকি? না 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 না, এটা কিভাবে, না না, এটা হচ্ছে আপনাকে প্রথম দিন আমি ধরেন আপনাকে রাইটিংটা শেখালাম এটা আজকে, তাই না? ধরেন কালকে আপনাকে রাইটিংটা একটু এটা চেক করে দিলাম, আচ্ছা চেক করে দেওয়ার পর তারপর আপনাকে একটু আবার আরেকটা মডেল আপনাকে পড়ানো হলো, তাই না? তখন সেটাও তারপরে পরের দিন আবার সেই মডেলটা একটু চেক করা হলো। ইউ গট দ্য পয়েন্ট ভাই? আপনাকে যদি সারাক্ষণ প্রতিদিন একটা মডেল পড়ালে, এতক্ষণ ধরে পড়ালে আপনারও বোরিং লাগবে না? বোরিং লাগবে। ওকে, কারেক্ট। অলরাইট, নো মোর কোয়েশ্চেন্স দেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই জয়েন করার জন্য। মেবি উইল গোনা সি ইউ ইন দ্য কোর্স। আর স্ক্রিনশটটা সেন্ড করেন লিজনের হোয়াটসঅ্যাপে। Hello. জি বলেন ভাই, আর কিছু আছে কোশ্চেন বলেন। To respond my questions. নো প্রবলেম, আই এম গোনা রেসপন্স ভাই, বলেন। গো অন, আই এম গোনা রেসপন্স। Okay. Actually, I haven't joined this course, or I didn't know about this course because I haven't joined it before. Okay. And the only question is that can I get the course outlined? Okay, no, you cannot get the course through offline. This course will only gonna going through online. Yeah, I know. I know it's online, and I'm also one of the good course provider, especially ELS. However, let it be aside. Mhm. The mainly point is that in every course, and especially in every course, especially IELTS, ELS, IELTS for beginner,
Okay. EA, EAA, CA, C2, C3. In every course, there is course outline. The only course outline everybody can get knowledge and they can understand everything if Mm. they read the course. The course invitations and the course outline. Okay. So the Do you have a key point question, is the Mr. key- Rajim? Do you have a question? Okay. The main question is that can I have your course outline? No. You can only get this course through online, bhai. I Okay. know I can get and I can attend through online. I Yeah. provided. Yeah. The question is that in every course, in every course there is outline. So can I see your course outlined, contacts outline outline step by step that you Yeah. provide? I got it, bro. Can I say? It is online, right? It is totally online. Okay. I know it's all. Yeah. Okay. Yeah. Course outlines. Oh shit. Course outlines. He was not clear enough, was he? ওকে অলরাইট যাই হোক কী কারণে জানো তো আপনাদেরকে যেটা বলছিলাম ভাই সো লিজনের হোয়াটসঅ্যাপে একটু কন্ট্যাক্ট করেন সেন্ড ইউর স্ক্রিনশট অ্যান্ড আই এম গোনা সি অন দ্য কোর্স অ্যান্ড টিল দেন গুড বাই, ভালো থাকেন, ভাইয়া সবাই স্কোর করেন। জি ভাই, আমাদের কলটা কেটে যাবে, 1 ঘন্টা হয়ে গেছে। ভাইয়া, জি কলটা কেটে যাবে, আমিও বলতে চাচ্ছিলাম হ্যাঁ। আসলে আমি আপনার সাথে একটু ওয়ান টু ওয়ান কথা বলতে চাচ্ছিলাম, 2 মিনিটস পসিবল? বলেন ভাই, এখানে বলেন না, লিজন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন ভাই, ওখানে যথেষ্ট মানুষজন আছে, আর কোর্সও তো আমাদের দেখা হবেই। কলটা এখন কেটে যাবে ভাই, আমি খুবই দুঃখিত, আর একটু আগে যদি বলতেন অবশ্যই বলতে পারতাম, বাট ইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং, আই এম গোনা সি ইউ অন দ্য কোর্স, টিল দেন গুড বাই।